কাঁঠালপুর নামের এক গ্রাম ছিল, যেখান দিয়ে বয়ে গেছিল বিশাল এক নদী। ওপারে যেতে হলে নৌকায় পারাপার হতে হতো। হঠাৎ একদিন দু বন্ধু আসে ওপার যাওয়ার জন্য। তারা ব্যবসার কাজের জন্য অবিলাসপুর গ্রামে আসছিল। তাদের বাড়ি হচ্ছে নদীর ওপার নিশ্চিন্দিপুরে। টনি, আজ ফিরতে তো অনেক রাত হয়ে গেল। বন্ধু, আজ অনেক রাত হয়ে গেছে, নৌকা পেলে হয়। তারা দুজন এসে দেখে পুরনো নৌকা নিয়ে একটা মাঝি বসে আছে। ওই মাঝি, ওপার যাবে? না বাচ্চা, এত রাতে নদী থেকে যাওয়া ঠিক হবে না। বাজি, ভাড়া বেশি করে দিব, ভাড়া নিয়ে সমস্যা নেই। রাতের বেলায় নদীটা ভয়ানক হয়ে যায়, ওরা জেগে উঠে। আপনারা বরং রাতটা এখানে থেকে যান, সকালবেলায় পৌঁছে দিব। না মাঝি, যাইতে হবে, টাকা যা লাগে তুমি নিও। আচ্ছা ঠিক আছে, নিষেধ করার পরেও যখন যাবেন তাহলে নৌকায় ওঠেন। তারপর তারা দুজনে নৌকায় উঠে বসলো। আচ্ছা মাঝি, নদীটা কি সুন্দর শান্ত, তাহলে তুমি যে বললে নদীটা ভয়ানক হয়ে যায়, এখন শান্ত থাকলেও আর কিছু দূর গেলে দেখতে পারবেন নদীটার আসল রূপ। মাঝি নৌকা বাইতে শুরু করলো। কিছু দূর গেলে দেখা গেল নদীর ভিতর টিপ টিপ করে আলো জ্বলছে। মাঝি, ওইগুলো কি দেখা যায়? ওরা জেগে গেছে, আর রেহাই নেই। মাঝি আমাদের ভয় দেখাচ্ছে, ওগুলো জোনাকি। কিছুক্ষণ পর দেখা গেল নদীর রূপটা বদলে গেল, ভয়ানক রূপ নিতে শুরু করলো। গনি দেখ, নদীর ভিতর হাত দেখা যাচ্ছে। ওরা দুজন ভয়ে চমকে ওঠে। মাঝি, কিছুক্ষণ আগেও দেখলাম নদীটা কি সুন্দর শান্ত, এখন এমন হলো কেন? আমি তো আপনাদের বলেছি রাতের বেলায় নদীটা ভয়ানক হয়ে ওঠে, ওরা রাতে জেগে যায়। কিছুক্ষণ পর দেখা গেল নদী থেকে শত শত হাত উঠতে শুরু করলো। তার কিছুক্ষণ পর দেখা গেল ভয়ানক রূপের কঙ্কাল উঠে এলো। মাঝি, শিকার এনেছিস? হুম, দুইটা শিকার এনেছি আজ। তারপর দেখা গেল মাঝিও ভয়ানক রূপে বদলে গেল। তারপর একটা হাত এসে রনিকে পানির নিচে টেনে নিয়ে গেল। মাঝি মাঝি, রনিকে ওরা নিয়ে গেল। আমি তো আগেই নিষেধ করেছি, বলেছিলাম ওরা জেগে যায়। তার মানে মাঝি, তুমিও? হুম, আমিও ওদের দলের একজন। আজ থেকে বহু বছর আগের কথা, আমরা এসেছিলাম রাতের বেলায় মাছ মারতে। তারপর একটা জাহাজ এসে আমাদের নৌকাগুলো ডুবিয়ে দিয়ে যায়, কেউ আমাদের খোঁজ নিতে আসেনি। তারপর থেকে আমরা এই নদীর গভীরে বাস করতেই থাকি। তারপর তারা বনিকেও পানির গভীরে নিয়ে যায়। সকাল হলে দেখা যায় নদীটা পুরো শান্ত। ঘাটে পুরনো একটা নৌকা পড়ে আছে। ভাই, কাল তাহলে সকাল সকাল উঠতে হবে। হুম, সকাল সকাল উঠতে হবে, আর মাটি কাটার জন্য কোদাল নিয়ে আসিস, এসে আমাকে ডাক দিস। ওরা কোথাও মাটি কাটার কাজে যাওয়া নিয়ে
কথা বলতে থাকে। কিন্তু এই বিষয়টা পাশে থাকা এক গাছ থেকে শুনে নেয় এক প্রেতাত্মা। আচ্ছা রহিম, যা তাহলে, সকাল সকাল ঘুমিয়ে পড়। আচ্ছা যা তাহলে, আমি গিয়ে তোকে ডাক দেব। এই কথা বলে দুজন বাসার দিকে যাইতে শুরু করে। গাছে থাকা সেই অবয়টা গাছ থেকে নেমে করিমের পিছু পিছু হাঁটতে শুরু করে। করিম বাসায় পৌঁছে গেলে করিমের বাসার সামনের গাছটায় প্রেতাত্মাটি মিশে যায়। রাতের ঘড়িতে তখন ঠিক 3টা বাজে। তখনই শুরু হলো আসল ঘটনা। অবয়টা গাছ থেকে নেমে আসে এবং রহিমের রূপে বদলে যায়। করিম, করিম ভাই উঠ, সকাল হয়ে গেছে। রহিমের ডাক শুনে করিমের মা ডাকতে শুরু করে। করিম, বাবা ওঠ, তোর ভাই আসছে, কাজে যাবি না? উঠতেছি মা। করিম ঘুম থেকে উঠে হাঁটতে শুরু করে, সেই রূপ বদলানো অবয়টার সাথে। হাঁটতে হাঁটতে জঙ্গল পেরিয়ে কবরস্থান থেকে হাঁটতে শুরু করে। ভাই তাড়াতাড়ি হাঁট। ভাই এখনো দেখি কি অন্ধকার, কয়টা বাজে? এই তো প্রায় সকাল হয়ে আসছে। তারা কবরস্থান পেরিয়ে চলে আসে কাজের স্থানে। তারপর শুরু হলো ভয়ানক কাণ্ড। করিম মাটি কেটে রহিমের কাছে দিতে শুরু করে। ভাই আমি আর পারছি না। এইদিকে রহিম আসে করিমের বাড়ি করিমকে ডাকতে। করিম ভাই, ঘুম থেকে উঠ, কাজে যাবি না? তার মা উত্তর দিল, বাবা, তোর ভাই তো আরো অনেক আগেই কাজে চলে গেছে। তখন তার আর বুঝতে বাকি রইল না যে তার ভাই অনেক বড় বিপদের মুখে আছে। তখন সে দৌড়াতে শুরু করে। এবার আমি মাটি কাটি, তুমি নাও। না সমস্যা নাই ভাই, আমি কাটে তুমি নাও। ঠিক তখনই একটা আওয়াজ আসে। করিম ভাই, ভয় নেই, আমি চলে আসছি, তুই কোদাল দিস না। ঠিক তখনই ফজরের আজান দিয়ে দেয়। তারপর সেই অবয়টা তার রূপে বদলে যায়। কোদাল ফেলে দে, না ফেলবো না। আজ একটুর জন্য তুই বেঁচে গেলি। হা 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 হা। এইটা বলে ভয়ানক হাসি দিয়ে অবয়টা বাতাসের সাথে মিশে যায়। ভাই তুই ঠিক আছিস? ভাই আমি ঠিক আছি। চল ভাই বাড়ি যাই, আর কাজ করতে হবে না। তারা দুজনে বাড়িতে চলে যেতে থাকে। শান্তিপুর গ্রামের ভিতর বহু বছর আগের পুরনো একটা বটগাছ ছিল। হঠাৎ সেই বটগাছে বাস করতে লাগলো এক ভয়ানক পেত্নী। পেত্নীটা আগে থাকতো শান্তিপুর গ্রামের পাশের গ্রামের এক বেল গাছে। সেখানে মানুষকে খুব বিরক্ত করত। তখন তারা এক হুজুর ডেকে পেত্নীটাকে বেলগাছ থেকে বিদায় করে দেয়। পেত্নীটা যাওয়ার পথে, ওদের আমি পরে দেখে নিব, এবার ভালো বড় দেখে একটা গাছ খুঁজতে হবে। তারপর শান্তিপুর গ্রামের বটগাছটার উপর তার নজর পড়ে। আরে এই তো পেয়ে গেছি থাকার জায়গা, এখন থেকে এইখানে থাকবো। যেমন কথা তেমন কাজ। তারপর পেত্নীটা সেই বটগাছে থাকতে শুরু করে। তারপর থেকে শান্তিপুর গ্রামে অশান্তির ছায়া নেমে আসে। একদিন করে মানুষের হাঁস মুরগি গরু ছাগল নিখোঁজ হতে থাকে। না, প্রতিদিন হাঁস মুরগি গরু ছাগল আর ভালো লাগে না। সেদিন রাতে, আপু তাড়াতাড়ি চল, অনেক রাত হয়ে গেছে। আজ বাড়ি ফিরতে অনেক রাত হয়ে গেল। গেলাম শিকার, আজ মজা করে মানুষের রক্ত খাবো। আপু, এখানে পেত্নী এলো কোথা থেকে?
ভয় পাস না বোন, আমার কাছে ওকে জব্দ করার জিনিস আছে। আচ্ছা, তোর সাহস থাকলে আমাদের সামনে এসে দাঁড়া। কি বললি? তোদের এত বড় সাহস? এই কথা বলে পেতনিটা ওদের সামনে এসে দাঁড়ালো। আপা, পেতনি তো নেমে এলো, এবার কি করবি? দাঁড়া, আমার কাছে ফোড়া পানি আছে, এটা দিয়ে ওকে জব্দ করব। পানি ভরা পেতনির গায়ে দিতেই পেতনির গায়ে আগুন ধরে গেল। তারপর পেতনিটা বাতাসের সাথে মিশে গেল। তারপরে তারা দু বোন দৌড়ে গ্রামের দিকে চলে গেলাম ছিল, যেখানে সাকিব আর রাকিব নামের দুই ভাই থাকতো। একদিন তারা দুজন পাশের গ্রাম থেকে বাড়ি ফিরছিল। ভাই, আজ বাড়ি ফিরতে তো অনেক রাত হয়ে গেল। ভাই, অনেক রাত হয়ে গেল, তাড়াতাড়ি চল, সামনে আবার বাঁশবাগান পেরিয়ে যেতে হবে। ভাই, লোকে বলে ওই বাঁশবাগানে নাকি ভয়ানক একটা পেট থাকে। চল ভাই, সমস্যা নেই, আমরা দুজন আছি। তারপর তারা দুজন হাঁটতে থাকে। ভাই, চলে এলাম সেই বাঁশবাগানের কাছে, আমার তো খুব ভয় করছে। ভয় নেই ভাই, আমি তো আছি। তারা দুজন বাঁশবাগান দিয়ে হাঁটতে থাকে। হঠাৎ একটা আওয়াজ এলো। বহুদিন পর আজ একটা শিকার পেলাম, আজ তোদের ঘাড় মটকাবো। সাকিব ভাই, ভয় পাস না, আর যাই কিছু হয়ে যাক পিছু তাকাস না, সোজা হাঁটতে থাক। সেই পেটটা মানুষের পিছু থেকে বিভিন্ন রূপে ডাকতো। কেউ যদি পিছু ফিরে তাকাতো, অমনি তার ঘাড় মটকে দিত। আমি অনেক বড় বিপদে পড়েছি, আমাকে একটু সাহায্য করো। ভাই, কে যেন বিপদে পড়ছে, চল আমরা সাহায্য করি। ভাই, ভূতটা রূপ পরিবর্তন করে আমাদের বোকা বানানোর চেষ্টা করছে, তুই ভুলেও পিছু ফিরিস না। কিছুক্ষণ পর আবারও আওয়াজ এলো। আমি পথ ভুলে গেছি, প্লিজ আমাকে তোমাদের সাথে নিয়ে চলো। ভাই, আবারও কে যেন বিপদে পড়ছে, ভাই তুই পিছু ফিরিস না, ওইটা সেই পেট আবারও রূপ পরিবর্তন করছে। তারা দুজন পিছু না ফিরে সামনের দিকে এগিয়ে যাইতে থাকে। তারপর তারা যখন গ্রামের কাছে পৌঁছে যায়, আজ তোরা বেঁচে গেলি, ভাগ্যিস পিছু ফিরে তাকাসনি। এই কথা বলে ভয়ানক পেটটা ওখানেই রয়ে যায়। তারপর তারা দুজন গ্রামে পৌঁছে যায়। গুলাবি নদীর ডাক, চারপাশে ঘন কুয়াশা, ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। দূরে একটি পুরনো ভাঙ্গা নৌকা পড়ে আছে। আকাশ আর নীল নদীর পাড় ধরে যাচ্ছিল। আকাশ, চল ফিরে যাই, লোকে বলে এই অমাবস্যার রাতে এই নদীতে জল পিশাচ নেমে আসে। ধুর পাগল, ওসব গাঁজাখুরি গল্প। দেখতো নদীটা কি সুন্দর শান্ত। হঠাৎ নদীর পানি স্থির হয়ে যায়, কোনো বাতাস নেই, কিন্তু নদীর মাঝখানে একটা গোল চক্কর ঘূর্ণি তৈরি হয়, যেখান থেকে হালকা কান্নার শব্দ ভেসে আসে। নীল হঠাৎ বলে উঠল, দেখ পানির ভিতর, ওটা কি? কেউ কি ডুবছে? আকাশ টর্চ মারল। টর্চের আলোয় দেখা গেল একটি ছোট মেয়ে নদীর মাঝখানে দাঁড়িয়ে আছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সে পানির উপর দিয়ে হাঁটছে। মেয়েটির হাত নেড়ে আকাশ আর নীলকে ডাকছে। তার মুখ দেখা যাচ্ছে না, শুধু লম্বা চুলগুলো পানিতে ভাসছে। মেয়েটি ফিসফিস করে, আমার হারানো নুপুরটা কি এনে দেবে? ওই যে পানির নিচে চকমক করছে। আকাশ যাস না, ওর পা দুটো উল্টো দিকে ঘোরানো। আকাশ খেয়াল করলো মেয়েটির পা সত্যি উল্টো। সে সম্মোহিতের মতো
পানির দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু নীলের কথায় তার ঘর কাটল। আকাশ যখনই পিছু হাঁটলো, মেয়েটির কান্নার সর্বত্র হাসিতে বদলে গেল। তার শরীরটা বড় হতে শুরু করলো এবং তার চোখ দুটো আগুনের মতো জ্বলজ্বল করে উঠল। কেউ এখান থেকে ফিরতে পারে না। নদী থেকে কয়েকটা পচা গলা হাত বেরিয়ে এসে নৌকাটাকে টেনে পানির নিচে নিয়ে গেল। আকাশ আর নীল প্রাণপণে দৌড় দিল। দৌড়ে গ্রামে ফিরে এসে তারা হাঁপাতে লাগলো। নীল পকেট থেকে রুমাল বের করতে গিয়ে দেখলো তার পকেটে একটা পুরনো ভেজা রূপোর নুপুর। নীল হঠাৎ বলে উঠল, এটা আমার পকেটে এলো কি করে? তার মানে ওটা আমাদের ভয় দেখায়নি, ওটা আমাদের কাছে কিছু একটা ফেরত চাইছিল। পিছন থেকে নদীর দিক থেকে আবার সেই ফিসফিসে আওয়াজ এলো, আমার নুপুরটা দিয়ে যা। তলা নামের এক গ্রাম ছিল, যেখানে রাত হলে পুরো গ্রামটা নিস্তব্ধ হয়ে যেত। কারণ হঠাৎ তাদের গ্রামে একটা নিশির আবির্ভাব হয়। কেউ যদি রাতে বাড়ি থেকে বের হতো, তাহলে সেই নিশি তাদেরকে নিয়ে যেত। হঠাৎ একদিন রাতে দুই বন্ধু নিশির কবলে পড়ে। বন্ধু, সবাই বলে রাতে নাকি নিশিতে ডাকে। কেউ যদি বাড়ি থেকে রাতে বের হয়, তাহলে নাকি তাকে মেরে ফেলে। দূর বন্ধু, গ্রামের লোকেদের ফালতু চিন্তা ভাবনা। তারা দুজন কথা বলতে বলতে হাঁটতে থাকে। হঠাৎ তাহলে তোরা বাইরে বের হয়েছিস? অবশেষে শিকার নিজেই আমার কাছে হেঁটে এসেছে। বন্ধু, তাহলে নিশ্চিত ব্যাপারটা সত্যি? বন্ধু, আজ তাহলে আমাদের কেউ বাঁচাতে পারবে না। তারপর তারা দুজন দৌড়াতে থাকে, কিন্তু তারা দৌড়ায়ও রেহাই পেল না। আজ করে দুটোকেই শিকার করবো। তারপর একজনকে ধরে ঘাড়টা ভেঙে ফেলে। আর একটা কোথায় গেল? কোনো লাভ হবে না। তারপর সে দুজনকেই মেরে ফেলে। ভাই, তুই কিছু শুনতে পেলি? ভাই, কি জন্য এসে উঠলো? ভাই, শুনেছি এই হেজলডাঙ্গা গ্রামে নাকি একটা পিশাচ ঘুরে বেড়ায়। ভাই, তাই তো শুনলাম। এইটা হচ্ছে হিজলডাঙ্গা গ্রাম, যেখানে দিনে সব ঠিক থাকলেও রাতের বেলা পুরো নিস্তব্ধ হয়ে যায়। কারণ এই গ্রামে হঠাৎ একটা পিশাচের আবির্ভাব হয়। রাতে যদি কেউ বাড়ি থেকে বের হতো, সেই পিশাচ তাদের খুব বিরক্ত করত, বিভিন্ন রূপ নিয়ে ভয় দেখাতো। ভাই, আমার না খুব ভয় করছে। ভয় নেই ভাই, ভাই, দেখ একটা বিড়াল। ওইটা বিড়াল না ভাই, ওইটা সেই পিশাচ। ভাই, ওই দেখ কি ভয়ানক একটা ছায়া। হাট ভাই, আমরা সেই পিশাচের কবলে পড়েছি। পিশাচটা বিভিন্ন রূপ নিয়ে তাদের ভয় দেখাতে থাকে। ভাই, ওই দেখ কে যেন আমাদের দিকে হেঁটে আসছে। ভয় নাই ভাই, ও আমাদের কিছুই করবে না। ভাই, আমার তো খুব ভয় করছে। ভয় নেই ভাই, হাঁটতে থাক। ভাই, কে যেন কান্না করছে, তুই শুনতে পাচ্ছিস? ভাই, ওইটা সেই পিশাচ। ভাই, কেমন যেন ভয়ানক একটা আওয়াজ এলো। ভাই দেখ, গাছের উপর কি যেন একটা বসে আছে।
পিশাচটা কখনো বিড়ালের রূপ নেয়, কখনো কুকুরের রূপ নেয়, আবার কখনো ভয়ানক অবয়ার রূপ নিয়ে ভয় দেখাতে থাকে। ভাই, ভয় নেই। এই গ্রামটা পার হলে আর ওই পিশাচটা আমাদের পিছু থাকবে না। ভাই দেখ, একটা মহিলা বসে আছে। পিশাচটা মহিলা সেজে বসে আছে। ভাই দেখ, কি যেন একটা হেঁটে গেল। কেউ আমাকে একটু সাহায্য করো। ভাই কে যেন বিপদে পড়েছে। না ভাই, ওইটা পিশাচ। তারা হাঁটতে হাঁটতে যখন গ্রামের শেষে চলে আসে, ঠিক তখন ভয়ানক একটা রূপ নিয়ে সামনে এসে দাঁড়িয়ে থাকে। ভাই ভাই, ওইটা কি? ও মনে হয় আমাদের মেরে ফেলবে। ভয় নেই ভাই। কিছুক্ষণ পর ছায়াটা বাতাসের সাথে মিলিয়ে যায়। তারপর তারা দুজন হিজলডাঙ্গা গ্রাম ছাড়িয়ে চলে আসে। তারপর সেই পিশাচটা ওইখানেই রয়ে যায়। কাকা, কি হলো গ্রামে? আজ আবার রতনের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি অভিশাপ নেমে এলো ঝিলডাঙ্গা গ্রামে। কাকা, তুমি লক্ষ্য করে দেখেছো? ইদানিং দিন যাচ্ছে আর গ্রাম থেকে ছোট্ট ছোট্ট বাচ্চারা হারানো বাড়ছে। কাকা, বল। শুনেছি গ্রামের উত্তর পাশের বট গাছ থেকে নাকি একটা বাঁশির সুর শোনা যায়। তাই তো শুনছি। লোকে তো বলা বলি করছে ওইটা নাকি মায়াবী বাঁশির সুর। ওই সুর কানে আসলে নাকি সেই সুরকে অনুসরণ করে সম্মুখীনের মতো হাঁটতে থাকে। তাই তো সবাই বলা বলি করছে। এইটা হলো ঝিলডাঙ্গা গ্রামের কাহিনী। হঠাৎ তাদের গ্রামে একটা পেতের আবির্ভাব হয়। পেটটার কাছে ছিল একটা মায়াবী বাঁশি। যেই বাঁশি বাজালে বাচ্চাদের কানে আওয়াজ যেত, আর বাচ্চারা সেই বাঁশির সুর শুনে সেই সুরকে অনুসরণ করতে থাকতো। এইভাবে গ্রামের বাচ্চাদের এনে মেরে খেয়ে ফেলতো। প্রতি রাতের মতো একদিন রাতের বেলা আম্মু আম্মু, শুনেছি গ্রামে নাকি একটা পেত আসছে। ওর কাছে নাকি মায়াবী বাঁশি আছে। চুপ করে ঘুমাও মা, ওইসব ভেবো না। এইসব বলে বাচ্চাটা ঘুমিয়ে পড়ে। হঠাৎ মাঝরাতে সেই বাঁশির সুর শোনা গেল এবং সেই বাচ্চার কানে বাঁশির আওয়াজ এলো। কি ব্যাপার, এত রাতে মেয়ে আমার একা একা কই যায়? এই কথা বলে বাচ্চাটার মাও বাচ্চাকে অনুসরণ করে পিছু পিছু হাঁটতে থাকে। তবে মায়াবী বাঁশির সুর অন্য কেউ শুনতে পেত না। হাঁটতে হাঁটতে বাচ্চা মেয়েটি চলে আসে গ্রামের উত্তর পাশের সেই বড় বটগাছের কাছে। তাহলে মায়াবী বাঁশির সুরের কাহিনী সত্যি? গ্রামের লোকে বলা বলি করছিল। কি রে, এসে গেছিস? আজ আবারও রক্ত মাংস দিয়ে ভোজ সারব। এসে গেছে আমার শিকার। বাচ্চাটার মা দূর থেকে দাঁড়িয়ে এইসব দেখছিল। তারপর সে দৌড়ে গেল তার মেয়ের কাছে। ছেড়ে দে আমার মেয়েকে, তাহলে এতদিন তুই এই গ্রামের বাচ্চাদের মেরে মেরে খাচ্ছিস। এতদিন আমি তোদের গ্রামের বাচ্চাদের মেরে রক্ত পান করছি। তুই
তুই এখান থেকে চলে যা বলছি। ওর গায়ে যেন কি আছে, তুই থাকলে আমি একে শিকার করতে পারবো না। তুই চলে যা। তুই আমার মেয়েকে শিকার বানাবি? তুই এত বড় সাহস? তারপর সে বাচ্চাকে নিয়ে চলে আসে। তুই কাজটা ভালো করলি না, আমার মুখের শিকার কেড়ে নিয়েছিস। ছাড়বো না তোদের, ছাড়বো না। তার পরের দিন এইটা জানাজানি হয় যে গ্রামের উত্তর পাশের বটগাছে একটা প্রেত বাস করছে এবং সেই প্রেতের কাছে একটা মায়াবী বাঁশি আছে, যেই বাঁশি বাজিয়ে গ্রামের বাচ্চাদের শিকার করছে। তারপর তারা পাশের গ্রামের তান্ত্রিকের কাছে যায় এবং সবকিছু তাকে বলতে থাকে। আচ্ছা, ভয় নেই তোদের। কাল রাতে আমি তোদের গ্রামে যাব এবং সেই পেটকে জব্দ করে আসবো। আচ্ছা, কাল গেলে আপনাকে সেই বট গাছের কাছে নিয়ে যাব। ওইটা নিয়ে তোদের ভাবতে হবে না, বট গাছটা আমি খুঁজে নিব। পরের দিন সেই তান্ত্রিক যাইতে শুরু করে ঝিলডাঙ্গা গ্রামে এবং সে সেই বটগাছের কাছে চলে আসে। ইরে শয়তান, ওই তুই, আজ তোর সেই দিন। ইরে তান্ত্রিক, তাহলে গ্রামবাসী তোকে খবর দিয়ে নিয়ে এসেছে? তুই নাকি এই গ্রামের বাচ্চাদের মেরে তোর শিকার বানাচ্ছিস? তান্ত্রিক, এই গ্রামের বাচ্চারা আমার খাবার। তুই কেন এসেছিস? চলে যা এখান থেকে। তারপর সেই তান্ত্রিক পেটটার গায়ে যেন কি ছিটিয়ে দেয় এবং সাথে সাথে পেটটার শরীরে আগুন ধরে যায়। তান্ত্রিক, তুই আমাকে জব্দ করতে এসেছিস। ছাড়বো না তোকে, ছাড়বো না। তারপর সেই পেটটা পুড়ে ছাই হয়ে যায়। তারপর সেই গ্রামের মানুষগুলো আবার সুখে শান্তিতে বাস করতে থাকে। এক গ্রাম ছিল, সেখানে রতন ও তার স্ত্রী বাস করত। ওই গ্রামের চেয়ারম্যানের সাথে তাদের পুরনো শত্রুতা ছিল, যার জন্য চেয়ারম্যানের দুই ছেলে রতন ও তার স্ত্রীকে আগুনে পুড়িয়ে মেরে ফেলে। তারপর চেয়ারম্যানের দুই ছেলে পালিয়ে শহরে চলে যায়। ছাড়বো না তোদের, ছাড়বো না। তারপর থেকে তারা দুজন পাশের বটগাছে থাকতে শুরু করে। তারা দুজন চেয়ারম্যানের পুরো বংশ ধ্বংস করে দেয়। চেয়ারম্যানের দুই ছেলে পালিয়ে শহরে চলে যায়, যার জন্য তাদেরকে মারতে পারে না। হঠাৎ একদিন তারা দুজন বাড়িতে ফিরছিল। ভাই, ভাবিনি এইভাবে আমাদের পরিবার ধ্বংস করে দিবে। সব দোষ তোর। এইভাবে ওদেরকে আগুনে পুড়িয়ে মারা ঠিক হয়নি। ও তো আমাদেরও ছাড়বে না। সমস্যা নেই, ভুল স্বীকার করে নেব। তারা দুজন কথা বলতে বলতে হাঁটছিল। হঠাৎ তোদের জন্য আমরা দুজন বহুদিন ধরে অপেক্ষা করছি। আজ তোদের মৃত্যু নিশ্চিত। আমাদের ছেড়ে দাও, ভুল হয়ে গেছে আমাদের। সেদিন তো আমরাও বলেছিলাম, আমাদের কথা কি তোরা শুনেছিলিস? তারপর তারা দুজন চেয়ারম্যানের দুই ছেলের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদের দুজনের দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলে। তারপর আবার সেই বটগাছে তারা দুজন মিশে যায়। চন্দনপুর নামের এক গ্রাম ছিল, সেখানে ছিল এক আমবাগান। সেই আমবাগানে বাস করত এক ভয়ানক প্রেত। দুই ভাই তাদের নানু বাড়ি থেকে ফিরছিল। সাজু ভাই, নানু বাড়ি থেকে ফিরতে তো অনেক রাত হয়ে গেল। ভাই, অনেক রাত হয়ে গেল। ভাই, চন্দনপুর দিয়ে যাওয়ার পথে নাকি বড় একটা আমবাগান বাঁধে। সেই আমবাগানে নাকি একটা পেট থাকে। ও নাকি মানুষদের পিছু থেকে ডাকে। কেউ পিছু ফিরলে নাকি ঘাড় মটকে দেয়।
ভাই, লোকে তো তাই বলে। ভাই, আমার না খুব ভয় করছে। ভয় নেই ভাই, ওই পেটটা পিছু না ফিরলে কোনো ক্ষতি করতে পারে না। আমরা পিছু না ফিরে চলে যাব। যাই হয়ে যাক, তুই কখনো পিছু ফিরবি না। আচ্ছা ভাই, ঠিক আছে। তারা দুজন হাঁটতে থাকে। ভাই, আমরা তো সেই আমবাগানের কাছে চলে আসছি। আমার তো খুব ভয় করছে। ভয় নেই ভাই, আমি তো আছি। তারপর তারা দুজন আমবাগান দিয়ে হাঁটতে থাকে। হঠাৎ এ কে যায় আমার আম বাগান দিয়ে? ভাই, কি কথা বললো? মনে হয় সে পেটটা। ভয় নেই ভাই, আমি তো আছি। তুই পিছু ফিরবি না। তোমাদের জন্য আমি পাকা পাকা আম রেখে দিয়েছি, পিছু ফিরে দেখো। ভাই, কে যেন আমাদের আম নিতে ডাকছে। ভাই, ওইটা সেই পেট, ভুলেও পিছু ফিরবি না। আচ্ছা ভাই। তারা দুজন পিছু না ফিরে হাঁটতে থাকে। পেটটা অনেক চেষ্টা করে পিছু ফেরানোর জন্য, কিন্তু তারা দু ভাই কোনোভাবেই পিছু ফিরে তাকায় না। পিছু ফিরে তাকা, না হলে তোদের দুজনের ঘাড় মটকে রক্ত খাবো। ভাই, ও কি বলছে? পিছু না ফিরলে নাকি ও আমাদের মেরে ফেলবে। ভাই, ও আমাদের ভয় দেখাচ্ছে। তুই কিন্তু পিছু ফিরবি না। পিছু ফিরলেই কিন্তু ও আমাদের মেরে ফেলবে। না, এদের তো কোনোভাবেই পিছু ফেরাতে পারলাম না। এই কথা বলে ভয়ানক পেটটা ওখানেই বাতাসের সাথে মিশে যায়। তারপর রাজু আর সাজু বাড়িতে চলে যায়। কাকা, হরির লাশটা তুমি দেখেছিলা? কি ভয়ানক ভাবে হরিকে মেরেছে। হুম, দেখে তো স্বাভাবিক মৃত্যু মনে হয় না। কি হলো গ্রামে? কাকা, আমি একটা জিনিস বুঝতে পারলাম না। হরিকে পোড়ানোর সময় আধ পোড়া হলে তো খুব বৃষ্টি এলো, তারপর লাশটা আর খুঁজে পাওয়া গেল না। হুম, আধ পোড়া লাশটা যে কি হলো কিছুই তো বুঝতে পারলাম না। এইটা হচ্ছে ঝাউডাঙ্গা গ্রামের কাহিনী। হরি নামের এক লোক ছিল। সে মাছের ব্যবসা করত। প্রতিদিন নিয়মিত হরির মাছের ব্যবসা ভালোই চলছিল। হঠাৎ একদিন হরির লাশ পাওয়া যায় গ্রামের বড় বটগাছের নিচে। সবার ধারণা এইটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়। এই মৃত্যুর পিছে লুকিয়ে আছে ভয়ানক কোনো রহস্য। এইভাবে কে মারলো হরিকে? ওর তো কারোর সাথে কোনো শত্রুতা ছিল না। ওহ, বড় ভালো মানুষ ছিল গো। এই চল চল, আর দেরি না করে সৎকারের ব্যবস্থা করি। তারপর তারা হরিকে নিয়ে পাশের শ্মশানে চলে আসে এবং তারা পোড়ানোর কাজ শুরু করে। এই, তোরা তাড়াতাড়ি কর, আজ কিন্তু অমাবস্যা। তাড়াতাড়ি শেষ করে বাড়িতে যেতে হবে। হরির লাশটা পুড়ছিল। হঠাৎ একটা দমকা হাওয়া এলো এবং সাথে সাথে বৃষ্টি নেমে দেয়। কাকা, বৃষ্টি এলো, কি করবা? চল, পাশের ঘরে গিয়ে দাঁড়াই, বৃষ্টি কমলে আসবো। তারপর তারা হরির আধপোড়া লাশটা রেখে চলে আসে। কিছুক্ষণ পর যখন বৃষ্টি কমে যায় তখন তারা আবার হরির লাশটা পোড়ানোর সিদ্ধান্ত নেয়। চল, বৃষ্টি কমছে, কাজটা শেষ করে বাড়িতে যাই। তারপর তারা
শ্মশানের দিকে যাইতে থাকে। কাকা কাকা, দেখো হরির লাশটা নেই। তাই তো দেখছি রে, আগে থেকেই এর লাশটা আমার সুবিধা ঠিক ছিল না। জানি না কি ছায়া নেমে এলো এই চাউডাঙ্গা গ্রামে। তোরা চল, বাড়ির দিকে যাই। হঠাৎ পাশ থেকে একটা আওয়াজ এলো। কিরে কাকা, আমাকে পোড়াবো না? কাকা কাকা, তুমি কিছু শুনতে পালা? হুম, ওর লাশের উপর শয়তান ভর করছে। ব্যাপারটা আমার মোটেও ভালো ঠেকছে না। এই তোরা চল চল, তাড়াতাড়ি বাড়িতে ফিরে যাই, না হলে এখানে কিন্তু অনেক বড় বিপদ অপেক্ষা করছে। তারপর তারা সবাই বাড়িতে ফিরে আসে। তবে সবার মনে একটা ভয়ানক প্রশ্ন রয়ে যায় যে হরির লাশটা কোথায় গেল এবং কিভাবে তার মৃত্যু হলো। টাকাগুলো নষ্ট করছো, ঘরে বাজার নেই। এই বেশি কথা বলিস না তো, জানিস না মদ না খেয়ে আমি থাকতে পারি না। আম্মু আম্মু, খুব খিদে লাগছে, ভাত দাও। দেখেছো মেয়েটা কিভাবে কান্না করছে? যা আছে তাই রান্না কর, জ্বালাস না তো। আমি যাচ্ছি, ফিরতে রাত হবে। আমার মদ না খেলে ঘুম আসে না, মদকে খারাপ কে বলে। শীতলপুর নামের এক গ্রাম ছিল, যেখানে রহিম নামের এক লোক বাস করত। তার ঘরে ছোট্ট একটা মেয়ে ছিল, কিন্তু রহিমের খুব মদের নেশা ছিল। ঠিকমতো বাজার করতো না, স্ত্রী সন্তানদের ঠিকমতো দেখতো না। প্রতিদিনের মতো কিরে রহিম, এসেছিস? আর বলিস না, ঘরের বউকে নিয়ে বড় বিপদে আছি। ও আমার মদ খাওয়ায় বাধা দেয়। আচ্ছা বন্ধু, খাওয়া শুরু কর। মদ খাইতে খাইতে অনেক রাত হয়ে যায়। রহিম, অনেক রাত হয়ে গেছে, চল বন্ধু বাড়িতে যাই। চল রে, আজ তো পুরো পিকনিক এসে গেছে। আমি তো পুরাই পাংখা। রহিম, তোকে কি বাড়িতে পৌঁছে দেওয়া লাগবে? না রে, কি যে বলিস, বাড়িতে যাব উড়ে উড়ে, তোরা যা। আচ্ছা বন্ধু, যা তাহলে। রহিম মদের আড্ডা শেষ করে বাড়ির দিকে ফিরছিল। আজ তো মনে হচ্ছে নেশাটা বেশি হয়ে গেছে, সব কেমন যেন ঝাপসা ঝাপসা লাগছে। রহিম একা একা কথা বলতে বলতে হাঁটতে থাকে। হঠাৎ কিরে রহিম, মদ খাবি? কে কথা বললো রে? কে ওখানে? মনে হচ্ছে ভুল শুনছি, আজ একটু বেশি খেয়ে ফেলেছি তো। কে যেন দাঁড়িয়ে আছে মনে হচ্ছে, দেখি তো কাছে গিয়ে। এ কি? মদ খাবি আরো? আচ্ছা, রক্ত দিয়ে আমি নেশা করবো। এই মদ খাওয়া নিয়ে তুই আমাকে মেরেছিলি, মনে পড়ে? দূরে যা, দূরে যা বলছি, আমার কাছে আসবি না বলছি। আজ আমার হাত থেকে তোকে কে বাঁচাবে? এইটা দিয়ে আমাকে তুই খুন করেছিলি, মনে আছে তো? আমার ভুল হয়ে গেছে, ছেড়ে দে, ছেড়ে দে আমার। বাঁচাও, কেউ আসো, বাঁচাও। এখানে কেউ তোকে বাঁচাতে আসবে না। এই কথা বলে ভয়ানকভাবে রহিমের উপর ঝাঁপিয়ে পড়ে এবং হাতে থাকা কুড়াল দিয়ে রহিমের শরীরে ভয়ানকভাবে আঘাত করতে থাকে। তার
তারপর রহিমের রক্ত খেতে শুরু করে। সকালে দেখা যায় রহিমের ছিন্ন ভিন্ন করা লাশটা পড়ে আছে।